পারার জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করা লাগবে। এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যদি প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু তোমার এগুলো সমস্যা হয়ে যাবে। সেজন্য তোমাদের আমি এগুলো বুঝাই যখন দিব তখন সাথে সাথে তোমরা আমার সাথে এগুলো নোট করে নিবা, যাতে তোমাদের এগুলো সমস্যা না হয়, একবারে যেন ক্লিয়ার হয়ে যায়। আর কোনো যদি প্রশ্ন থাকে, তোমাদের কোনো কিছু বুঝতে পারো না এরকম কোনো কিছু, তাহলে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে এই জিনিসটা বুঝাই দেন বা এটা বুঝতেছি না, এটা কিরকম হবে, আবার এটা বুঝাই দেন। অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টে বলতে হবে যে কোন বিষয়টা বুঝতেছে না। আর অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে। এছাড়া তোমাদের ফেসবুকে নিজস্ব যে ওয়ালেট আছে সেখানেও তোমরা শেয়ার করে দাও, যাতে সবাই আমাদের আজকে এই যে যে ধামাকা ক্লাস হবে এই আইসিটি, সেটাতে যেন সবাই উপস্থিত থাকতে পারে। তো তাহলে বেশি সময় নষ্ট আর না করি, আমাদের যে আলোচনা সেই আলোচনার মধ্যে যাই। অনেকে প্রায় যুক্ত হচ্ছে আমাদের আজকের যে লাইভে। তো আশা করি সবারই আজকের লাইভটা এনজয় করবা সকলেই। তো তাহলে দেখো আমরা আলোচনার মধ্যে যাই তাহলে। যে যে সংখ্যা পদ্ধতি আমাদের এইচএসসি আইসিটি, আমাদের প্রায় 5টা, টোটাল 6টা অধ্যায় আছে। তো 6টার মধ্যে যারা মানে এবার পরীক্ষা দিবে বা বিগত, তাদের বেশিরভাগই 5টা অধ্যায় থাকে, 1 থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত। এবং তৃতীয় অধ্যায়ে, তার মধ্যে তৃতীয় অধ্যায় একটা রয়েছে, যে তৃতীয় অধ্যায়ে আমরা মূলত সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানি। এবং এই তৃতীয় অধ্যায়ে মূলত 2টা অংশ থাকে। তো 2টা অংশের মধ্যে আজকে তোমাদের সামনে আমরা মূলত সেই প্রথম অংশর সেই প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম আমাদের কিছু বিষয় আগে সর্বপ্রথম বেসিক তথ্য জানতে হবে, যেগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে যে এই অধ্যায়ের বাকি অংশগুলো বুঝতে আর কি। কারণ এগুলো না জানলে তুমি অধ্যায়টার বাকি অংশগুলো বুঝতে একটু সমস্যা হবে। তো দেখো, সর্বপ্রথম আমরা জানবো হলো, যেহেতু আমাদের সংখ্যা পদ্ধতি আছে, তো আমরা সর্বপ্রথম সংখ্যা সম্পর্কে জানতে হবে যে সংখ্যা জিনিসটা কি। তো সংখ্যা পদ্ধতি আমরা পড়তেছি, যে সংখ্যা সম্পর্কে না জানি তাহলে কি হবে? তো সেজন্য আগে সংখ্যা জিনিসটা বুঝতে হবে। সংখ্যা কি? দেখো, সংখ্যা হলো আমাদের বিভিন্ন বিভিন্ন ধরনের গাণিতিক বিভিন্ন ধরনের যে পরিমাণ, সেগুলো প্রকাশ করার জন্য যে বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করা হয়, সেটাকে মূলত সংখ্যা বলা হয়। যেমন এখানে আমরা যদি বলি 28, এটা একটা পরিমাণ বুঝাইছে না, 28। তারপর হলো 27, 7, এরকম বিভিন্ন ধরনের যখন পরিমাণ বুঝাবে, এরকম পরিমাণ বুঝালে তখন সেটাকে মূলত সংখ্যা বলা হয়ে থাকে। তো এখন এখানে 28, 27, 7 এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কিন্তু সংখ্যা। আর অঙ্ক কি? সংখ্যা প্রকাশের চিহ্ন বা রূপকে অঙ্ক বলি। এই যে সংখ্যা যে আমরা প্রকাশ করছি 28, 27, 7, এই যে এক একটা রূপ। এখন এখানে 28 যে আছে, 28 কিন্তু সংখ্যা, কিন্তু তোমার শুধু 2, 8, তারপর এখানে 2, 7 যা আছে, এইগুলো এক একটা হলো তোমার অঙ্ক। কেন? কারণ আমরা একটু আগে বললাম অঙ্ক কি? অঙ্ক হলো সংখ্যা প্রকাশের রূপ। তো সংখ্যা যে প্রকাশ হয়, তো এক একটা অঙ্ক দিয়ে কিন্তু সংখ্যা আমাদের হয়। তো এই জন্য অঙ্ক হলো তোমার একবারে বেসিক, মূল যেটা ভিত্তি বলা চলে, সেটা হলো অঙ্ক। আর অনেকগুলো অঙ্ক মিলে সংখ্যা হইতে পারে, তবে একটা অঙ্ক মিলে একটাও সংখ্যা হইতে পারে। যেমন আমরা এখানে দেখি যে 7 আবার অঙ্ক, 7 আবার সংখ্যা। বুঝতে পারছো? কোনো সমস্যা এই পর্যন্ত? কারণ সমস্যা হলে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে বলতে হবে যে এটা বুঝতেছি না, বা এটা আবার বুঝিয়ে দেন, বা এরকম বিষয়গুলো। এরপরে দেখো, আমাদের প্রথম গেল, 2 নম্বর গেল। এরপর 3 নম্বর যেটা আছে সেটা হলো সংখ্যা পদ্ধতি, যেটা আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো সেটা হলো যে এই যে সংখ্যা পদ্ধতি রয়েছে, এই সংখ্যা পদ্ধতি মূলত 2 ধরনের হয়ে থাকে। কি কি? একটা হলো অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হলো স্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক যে সংখ্যা পদ্ধতি, এটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এখানে কোনো স্থানীয় মান থাকে না। কথার মধ্যে মিল আছে। অস্থানিক মানে কি? কোনো স্থানীয় মান নাই। স্থানীয় মান নাই বলতে কিরকম? যে বিভিন্ন ধরনের যে আমরা রোমান সংখ্যাগুলো, টেলি সংখ্যাগুলো যে দেখি, এগুলোর কিন্তু কোনো মান নাই। এবং বর্তমান আধুনিক সময়ে কিন্তু এগুলো আর ব্যবহার করা হয় না, মানে নাই বললেই চলে। কারণ এগুলো এখন সেই প্রাচীনকালে মানুষগুলো যখন, মানুষের সংখ্যা ছিল না বা মানুষের কথা বলার জন্য নির্দিষ্ট ভাষা ছিল না, সেই সময়েই কিন্তু আমরা শুধু এই বিষয়গুলো লক্ষ্য করতে পারছিলাম। সেই সময়ে মানুষজনগুলো তাদের বিভিন্ন সংখ্যাগুলো, বিভিন্ন গাণিতিক যে সব বিষয়গুলো, এগুলো প্রকাশ করার জন্য বিভিন্ন সংখ্যা ব্যবহার করত। সেগুলোর মধ্যে এরকম ছিল রোমান সংখ্যা, টেলি সংখ্যা, এরকম। কিন্তু আধুনিক কালে এগুলো আস্তে আস্তে ধারাবাহিকতার পরিবর্তন হয়ে বর্তমানে আধুনিক সময়ে এসে আমরা সেই সংখ্যাগুলো আর ব্যবহার করি না। এখন কিন্তু সেগুলো অনেকটা পরিবর্তন হয়ে আসছে। তো এগুলো পরিবর্তন হয়ে আমরা এখন বিভিন্ন স্থানমান অনুযায়ী অনেক সংখ্যা ব্যবহার করতেছি। তো তার মধ্যে আমরা যদি দেখি স্থানীয় মান অনুযায়ী, যে সেটা হলো বাইনারি আছে, যেটা আরেক নাম হলো দ্বিমিক। এগুলো মনে রাখবে কিন্তু, অনেকে পরীক্ষায় এগুলো বারবার আসছে, যে বাইনারি আরেক নাম কি? দ্বিমিক। বুঝতে পারছো? তারপর হলো এরপর আছে অক্টাল। অক্টালের আরেক নাম হলো অষ্টমিক। তারপর এরপর আছে দশমিক বা ডেসিমাল, আর আরেকটা আছে হেক্সাডেসিমাল। তো দেখো, এই যে আমরা এই বিষয়গুলো পড়লাম, তোমাদের যে স্থানীয় সংখ্যা পদ্ধতি, যার স্থানীয় মান রয়েছে, মানে এই যে মানে যে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতি 4টা দেখলাম, এই 4টা সংখ্যা পদ্ধতি কিন্তু অনেকগুলো স্থানীয় মান রয়েছে। তো তার মধ্যে আমাদের বাইনারি রয়েছে, তারপর অক্টাল রয়েছে, দশমিক রয়েছে, হেক্সাডেসিমাল রয়েছে। এখন এই যে সংখ্যাগুলো রয়েছে, স্থানিক সংখ্যাগুলো, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট করে মানে তাদের ক্যাটাগরি থাকে। কিরকম ক্যাটাগরি? যে তারা তোমার একটা নির্দিষ্ট পরিমাণ তোমার
ইয়া নিতে পারি, সংখ্যা নিতে পারি, বিট নিতে পারি, যেটাকে আমরা বাইনারি ডিজিট বলে থাকি আইসিটির ভাষায়। তো এখন তাদের একটা নির্দিষ্ট পরিমাণ তোমার সংখ্যা থাকে, সে পর্যন্ত তারা তাদের লিমিটেশন থাকে, এর বেশি তারা নিতে পারে না। তো যেমন বাইনারি বা দ্বিমিক এর যে বেজ, যেটা ভিত্তি বলি, বা যেটা একটু আগে বললাম যে তার যে একটা লিমিটেশন থাকে, মানে সংখ্যা নেওয়া, এর বেশি সে নিতে পারবে না। অর্থাৎ বাইনারি বা দ্বিমিকের ক্ষেত্রে আমরা এর বেজ বা ভিত্তি দেখতে পাই 2, অর্থাৎ সে 2 পর্যন্ত 2টা সংখ্যা শুধু নিতে পারবে, 2 এর বেশি সংখ্যা নিতে পারবে না। তো 2 এর বেশি সংখ্যা বলতে কিরকম, 0 এবং 1 ছাড়া সে অন্য কোনো সংখ্যা নিবে না। আর বা কম্পিউটারে যত সকল ভাষা রয়েছে, কম্পিউটারে যত সকল ভাষা রয়েছে সবগুলো কিন্তু আমাদের বাইনারিতে। অর্থাৎ আমরা কম্পিউটারে যাই লিখি না কেন, বিভিন্ন ধরনের আমরা ইনপুট দিই বা যাই করি না কেন, সবগুলো ভাষার ক্ষেত্রে আমাদের একটাই বিষয়, সেটা হলো আমরা সেখানে 0 এবং 1 এই দুইটা ছাড়া কখনো কম্পিউটার অন্য কোনো ভাষা বুঝে না। তুমি কম্পিউটারে যাই ইনপুট করো, যাই করো না কেন, কথা কি বুঝছো? মানে সব সময় কম্পিউটার 0 এবং 1 দিবে। মানে তুমি যদি কোনো কিছু একটা লেখো বা কোনো একটা ছবি কোথাও আপলোড করলা, তাহলে কম্পিউটার বারবার বারবার 0 1 0 এরকম বিভিন্ন ধরনের ডিজিট গুলো দিয়ে সে কিন্তু পাঠায়। আর পরবর্তীতে কম্পিউটার আবার সেটাকে মানে আমাদের মানুষের ভাষায় রূপান্তর করে দিয়ে আমাদের কাছে কিন্তু উপস্থাপন করে। এজন্য আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারি। কথা কি বুঝছো আমার? মানে কম্পিউটারের ভাষায় হলো তোমার হলো কিন্তু বাইনারি ভাষা, যেটা আরেক নাম হলো দ্বিমিক। এরপর রয়েছে অক্টাল বা অষ্টমিক। মনে রাখবা, অক্টালে আরেক নাম কি? অষ্টমিক। তো এই যে অক্টাল বা অষ্টমিক ভাষা রয়েছে, সেই ভাষা মূলত আমরা দেখতে পাই যে এর যে বেজ হলো 8, অর্থাৎ এখানে 8টা আমাদের অঙ্ক দেখতে পাবো। তো 8টার মধ্যে কি কি আছে দেখো, 0 1 2 3 4 5 6 7, এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো সবগুলো সে নিতে পারবে। অর্থাৎ অক্টালের ক্ষেত্রে আমরা এই অঙ্কগুলোই শুধু দেখতে পাবো, এর বাইরে আমরা অন্য অঙ্কগুলো দেখতে পাবো না, বা এর অন্য সংখ্যা আমরা দেখতে পাবো না, শুধু এইগুলোই আমরা সবসময় লক্ষ্য করতে পারবো অক্টালের ক্ষেত্রে। এরপর দশমিক বা ডেসিমালের ক্ষেত্রে আমাদের বেজ হলো 10, অর্থাৎ এখানে 10টা সংখ্যা আমাদের থাকবে। 10টার মধ্যে কি কি থাকবে দেখো, প্রথমে 0, তারপর 1 2 3 4 5 6 7, এখানে 7 দেওয়া হয় না, সরি, এখানে 7 হবে, তারপর 8 9 এই পর্যন্ত আমাদের হলো দশমিক বা ডেসিমাল, এই পর্যন্ত সংখ্যাগুলো। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের বেস বা ভিত্তি হয়ে থাকে 16। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথমে হলো 0 থেকে 1 0, তারপর হলো 1 থেকে 9 পর্যন্ত। এরপরে থাকবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এ বি সি ডি ই এফ। এ মানে হলো হেক্সাডেসিমালের ক্ষেত্রে 10, বি মানে 11, সি মানে হলো 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে হলো 15। এই ছিল মূলত হলো আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি, যেখানে আমরা স্থানিকের ক্ষেত্রে আমরা 4টা পাইলাম কিন্তু, বাইনারি, অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল। তো এই পর্যন্ত কি কারো কোনো বুঝতে সমস্যা বলো তো? তোমাদের কিন্তু অবশ্যই জানাতে হবে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে। আমাদের কয়েকজন কমেন্ট করছে, যে অনেকজন সালাম জানাইছে, যে মাসুম, তারপর পূর্ণিমা, তারপর খাদিজা। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই অবশ্যই এই লাইভটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, যাতে সকলে উপকৃত হয় আমাদের আজকের যে অংশটা। আর আমি কিন্তু তোমাদের এমন ভাবে এগুলো উপস্থাপন করবো, এমন ভাবে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের এগুলো একবারে একাডেমিক থেকে এডমিশন, মানে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি ক্ষেত্রে থেকে এগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু, তবে এগুলো থেকে অত বিস্তারিত দেয় না। তবে আমি যখন আলোচনা করবো তখন কিন্তু বলে দেবো যে কোনটা কোথাকার জন্য দরকার। কথা কি বুঝতে পারছো? এবং তোমাদের এমন ভাবে এগুলো আলোচনা করব যেন তোমাদের বিশ্ব এইচএসসি যে বোর্ড পরীক্ষা দিবা, সেই পরীক্ষা যেন তোমাদের কমন আসে, মানে সেভাবে তোমরা যদি আমার কথাগুলো ঠিকভাবে মেনে চলো, তাহলে তুমি 100% কমন পাবা। এবং বিগত যে বিভিন্ন জায়গায় আমি ক্লাস দিয়েছি সবাই পাইছে। তোমাকে সেজন্য কিন্তু সেই বিষয়গুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। বুঝতে পারছো আমার কথা? তো তাহলে দেখো, আমরা আমাদের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে তাহলে যাই। যে কারো কোনো সমস্যা এবং সমস্যা হলে তোমরা অবশ্যই কিন্তু বলবা। তো দেখো, এরপর আমরা যেটা আছে যে আমাদের যে সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতির আমরা আরো 2টা বিষয় দেখতে পাই। একটা হলো যে পূর্ণাংশ, একটা হলো ভগ্নাংশ। পূর্ণাংশ কোনটাকে বলা হয়, এই যে সংখ্যা পদ্ধতির আমরা যখন এই দশমিকের যে আগের সংখ্যাগুলো থাকে, সেই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণাংশ, এবং দশমিকের যে পরের যে সংখ্যাগুলো থাকে এগুলো বলা হয় ভগ্নাংশ। তো এখন এগুলো কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে এগুলো করব, এগুলো গাণিতিক তোমাদের বিভিন্ন ধরনের সংখ্যা রূপান্তর, একটা থেকে আরেকটা যে রূপান্তর করা লাগে, এটা তোমাদের কিন্তু আমরা দেখাবো যে এটা কিভাবে করা হচ্ছে। এটা কিন্তু প্রসেস রয়েছে, এটা কিন্তু আমরা তোমাদের প্রায় 6টা দিব, 6টা প্রসেসে একবারে তোমাদের আশা করি সবকিছু কমপ্লিট হয়ে যাবে, কোনো কিছু বিষয় বাদ থাকবে না। তো দেখো, এখানকার মধ্যে এই যে পূর্ণাংশ যেটা দেখতে পাই, এটা হলো এমএসবি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটাকে ধরা হয়। তারপর এটা হলো এলএসবি, এটা হলো লেস সিগনিফিক্যান্ট বিট, লেস্ট সিগনিফিক্যান্ট এলএসবি, লেস সিগনিফিক্যান্ট বিট, মানে এটা কম গুরুত্বপূর্ণ বিট হিসাবে ধরা হয়, এরকম কিন্তু। তো এখন আমরা কিন্তু আমাদের যে মূল আলোচনা, মানে যেটা আমাদের এই অধ্যায়ের মধ্যে অনেকে ক্রিটিক্যাল মনে করে, মানে বুঝতে একটু সমস্যা হয়, সেটার মধ্যে এখন আমরা যাব, মানে অর্থাৎ রূপান্তর গুলো এখন যাবো।
মোটামুটি কিন্তু আমরা ওভারঅল যে তোমাদের যে সংখ্যা পদ্ধতি বিভিন্ন ধরনের যে বেসিক তথ্যগুলো আছে সবগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা হলে তোমাদের অবশ্যই কিন্তু বলতে হবে যে এই বিষয়টা বুঝতেছি না বা এরকম। না বললে কিন্তু আমি বুঝবো না যে তোমাদের সমস্যাটা কোথায় বা কোন জিনিসটা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। আর এই অধ্যায়গুলো তোমাদের হলো প্র্যাকটিসের পর, বুঝছো? যে যত বেশি প্র্যাকটিস করবে তার এগুলো সবচেয়ে বেশি মনে থাকবে, তার না ভোলার পসিবিলিটি সবচেয়ে বেশি। আর যদি মনে করো এগুলো প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছো? তো আমরা কিন্তু তোমাদের সেভাবে করাবো এবং তোমাদের অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। তো এরপরে দেখো আমরা আমাদের যে মূল আলোচনা এখন তার পরবর্তী আলোচনার মধ্যে যাব। তো পরবর্তী যে বিষয়টা সেটা হলো তোমাদের সংখ্যা রূপান্তর। সংখ্যা কি রূপান্তর মানে অর্থাৎ বিভিন্ন ধরনের সংখ্যাগুলোর যে রূপান্তর গুলো আছে তোমাদের এখন আমরা সেগুলো ধারণা দেওয়ার চেষ্টা করব। সংখ্যার রূপান্তর, দেখো সংখ্যা রূপান্তর বলতে কিরকম, এখানে সংখ্যাগুলো আমরা কয়েকটা পদ্ধতিতে রূপান্তর করবো। কি কি দেখো, প্রথমে হলো আমাদের যে সংখ্যা, এখানে আমরা তোমাদের টোটাল 6টা প্রসেস দেখাবো। কয়টা? 6টা। এই 6টা প্রসেসের মাধ্যমে এই পুরো অধ্যায়টার যে সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে। তার মধ্যে প্রথম যেটা সেটা হলো দশমিক। দশমিক এগুলো কিন্তু লিখে নিবা, সাথে সাথে নোট করে নিবা সুন্দর করে। দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি, তারপর দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এটা গেল 1 নাম্বার প্রসেস। আমরা কিন্তু তোমাদের প্রসেসগুলো নাম দিয়ে দিচ্ছি। এরপরে 2 নাম্বার যে প্রসেসটা সেটা হলো যে এটার উল্টা, এবার এটার কি উল্টা, অর্থাৎ আমরা এবার বাইনারি, বাইনারি থেকে দশমিক, তারপর এরপর হলো অক্টাল, অক্টাল থেকে দশমিক, এরপরে সর্বশেষ আছে আমাদের হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে কি দশমিক। এই ছিল মূলত হলো আমাদের এই দুইটা প্রসেস। অর্থাৎ প্রথম হলো তোমার কি দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। 2 নাম্বার হলো এটার উল্টা, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক। তো এরপর হলো 3 নাম্বার যেটা আছে সেটা হলো দেখো তোমাদের আগে কিন্তু আমি সবগুলো প্রসেস গুলো দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমরা ধাপে ধাপে তোমাদের বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু আলোচনার চেষ্টা করব। দেখো প্রথমে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এটা গেল 3 নাম্বার। এরপরে 4 নাম্বার যে প্রসেস, 4 নাম্বার হলো এটার উল্টা। কোনটা? এই যে আমরা যেটা করতেছি এটার হলো উল্টা। উল্টা বলতে কিরকম, একবার পুরোপুরি উল্টাই দিবা। উল্টাই বলতে এই আগেরটার মতোই। কিরকম হবে, প্রথমে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এরপর হলো অক্টাল থেকে এরপর এই যে অক্টাল থেকে বাইনারি, এরপর হলো হেক্সা থেকে হেক্সাডেসিমাল থেকে এই বাইনারি। এই চারটা গেল প্রসেস। এরপর হলো 5 নাম্বার যদি প্রসেস যায়, 5 নাম্বারের ক্ষেত্রে আমাদের হবে অক্টাল থেকে হেক্সা, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আর সর্বশেষ যে প্রসেস, সর্বশেষ হলো আমাদের হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। বুঝতে পারছো? এই ছিল মূলত আমাদের হলো প্রসেস গুলা। অর্থাৎ আমরা মোটামুটি তোমাদের 6টা যে প্রসেস রয়েছে সেই সম্পূর্ণ 6টা প্রসেস কিন্তু দেওয়ার চেষ্টা করলাম। সবকিছু ঠিকঠাক আছে কিনা বলো তো? সব শুনতে পাচ্ছ কি ঠিকঠাক ভাবে? সবাই একটু জানাও যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের যে আলোচনা সেই আলোচনার মধ্যে কিন্তু আমরা যাব। দেখো আমরা যেখানে ছিলাম, তো তোমাদের কিন্তু অবশ্যই প্রশ্ন করতে হবে আমাদের। একটু 6 নাম্বারটা একটু দেখা যাচ্ছে না,
আমি উপরে একটু লিখে দিচ্ছি, যেহেতু দেখা যাচ্ছে না তোমাদের 6 নাম্বারটা, এটা হলো এটা উল্টা আর কি, উপরে লিখে দিচ্ছি আমি। তারপরও তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে নিবা সাথে সাথে, বুঝছো? অবশ্যই অবশ্যই নোট করে নিবা। 6 নাম্বারটা হলো এটার উল্টা। এটা উল্টা বলতে মানে কি হবে, অক্টাল থেকে হেক্সা, মানে এটা উল্টা এখানে দিয়ে দিলাম, তোমরা বুঝে নিবা আর কি। মানে 6 নাম্বার হবে এটা অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল হলো না, 6 নাম্বারটা হলো হেক্সাডেসিমাল থেকে অক্টালে আমরা রূপান্তর করবো। বুঝতে পারছো? তো দেখো আমরা তাহলে আমাদের যে আলোচনার প্রথম অংশ, একবারে প্রথম অংশের মধ্যে যাই আমরা, কিন্তু এখন প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদের আলোচনা করব। আগে এটা সম্পূর্ণটা সবার নোট করা হয়েছে কিনা বলো তো? এটা যদি নোট করা হয় তাহলে কিন্তু আমরা আমাদের যে পরবর্তী অংশ, সেই পরবর্তী অংশের মধ্যে চলে যাব। আর তোমাদের কোনো প্রশ্ন আছে কি, কোনো কিছু বিষয়ে যদি জানার থাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবা। আর তোমাদের বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দাও, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমাদের লাইভ ক্লাসগুলো, এবং এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এবং তোমাদের আশা করি তোমরা নিরাশ হবে না, আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব। যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, যেভাবে আসতে পারে, যেভাবে আসলে তোমরা কমন পাবা এবং ইজিলি অ্যান্সার করে আসতে পাবা, আমি সেভাবেই তোমাদের সাথে উপস্থাপন করা, তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো দেখো আমরা আমাদের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে তাহলে যাই। তাহলে প্রথম অংশটা আমরা আলোচনা করি, বাকিগুলো তাহলে আমরা মুছে ফেলি। তো দেখো আমাদের আলোচনা কিন্তু প্রথম অংশের মধ্যে আমরা যাব, যে ধাপে ধাপে বাকিগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করবো। আগে প্রথম অংশটা আলোচনা করি, এরপরে আমরা বাকি অংশগুলো দিকে যাব। দেখো আমাদের যে প্রথম অংশ রয়েছে, সেই প্রথম অংশ হলো আমাদের যে তিনটা বিষয় আছে, সেটা হলো কি দশমিক থেকে বাইনারি। দশমিক থেকে কি, আগে আমরা এটা জানবো, দশমিক থেকে কি, তারপর বাইনারি, তারপর অক্টাল জানবো, তারপর হেক্সাডেসিমাল জানবো। আগে আমরা সর্বপ্রথম 1 নম্বর প্রসেসের যে প্রথম অংশটা রয়েছে, আমরা সর্বপ্রথম তোমাদের সামনে সেটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। সবকিছু সবার ঠিকঠাক আছে কিনা বলো তো? তোমরা কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছো না, তা আমি মানে এটা বুঝবো কিভাবে তোমরা বুঝতেছো কিনা বিষয়গুলো? তোমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে, বলতে হবে যে এটা বুঝাই দেন, বা এটা বুঝতেছি না, এটা আবার বুঝান, এই জিনিসটা কি বা কোথা থেকে আসলো। অবশ্যই অবশ্যই প্রশ্ন করা লাগবে শিক্ষককে। আমি অবশ্যই এটা মানে প্রিফার করি যে একটা টিচার অবশ্যই মানে প্রশ্ন করবে, কারণ প্রশ্ন করা তোমার একটা অধিকার, তুমি অবশ্যই প্রশ্ন করবা। দেখো আমরা যেখানে ছিলাম মূলত, তোমাদের এবার গাণিতিক গুলো আমরা মূলত সমাধান করার চেষ্টা করব। এগুলো কিন্তু খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে, কারণ এখান থেকে তোমার যে প্রশ্ন কিন্তু আসবে একবার, এখান থেকে আসে প্রতি বছরই তোমার প্রশ্ন আসে। কিন্তু আমরা এখন তোমাদের সেই গাণিতিক অঙ্কগুলো দেখাবো। দশমিক থেকে কি বাইনারি, মানে তোমার একটা দশমিক সংখ্যা থাকবে, সেই সংখ্যাটাকে তোমাকে বাইনারিতে রূপান্তর করতে বলবে। তো দেখো কিভাবে তোমরা রূপান্তর করবা, তোমাদের প্রসেসটা আমি দেখাই। তো এরকম একটা যদি দশমিক সংখ্যা থাকে, মনে করো তোমার একটা দশমিক সংখ্যা আছে 23, কি মনে করো বললো 23, এটা হলো একটা ডেসিমাল সংখ্যা। এই ডেসিমাল সংখ্যাটাকে কি করবা, তুমি তুমি এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করো, মানে বাইনারিতে এই সংখ্যাটার মান কত হবে, তোমাকে কিন্তু এই 23 কে বাইনারিতে রূপান্তর করতে হবে। যখন এরকম তোমার কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যা দেওয়ার পর তোমাকে বলবে সেটা বাইনারিতে কত বা বাইনারিতে রূপান্তর করো, তাহলে তুমি এটা যেভাবে করবা মূলত, দেখো এটা করার যে প্রসেসটা তোমাকে যদি দেখাই, যে প্রথমে তোমরা যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা খুব ভালোভাবে দেখবে। কিন্তু এই যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা নিলা, সেই সংখ্যাটা নেওয়ার পর তোমাকে যেটাতে রূপান্তর করতে বলবে, মনে করো এখানে আমাদের কি রূপান্তর করতে বলছে, বাইনারিতে, যেটাতে রূপান্তর করবে সেটা দিয়ে ভাগ দিবা। কি বলছি আবার শোনো, যে এখানে তোমার যে সংখ্যাটা থাকবে দশমিকের, সেই সংখ্যাটা তোমাকে যেটাতে রূপান্তর করতে বলবে, এখানে বাইনারিতে করতে বলছে, আমরা 2 নিব, 2 দিয়ে ভাগ দিব। যদি আমাদের এখানে অক্টাল বলতো তাহলে 8 দিয়ে ভাগ দিতাম, যদি আমাদের হেক্সাডেসিমাল বলতো তাহলে আমরা কত দিয়ে, 16 দিয়ে ভাগ দিতাম। বুঝতে পারছো? মানে ওই সংখ্যাটার যে বেজ বা ভিত্তি যেটা ছিল, সেটা দিয়ে মূলত আমাদের ভাগ করতে হবে। তার মানে যেহেতু আমাদের দশমিক সংখ্যা একটা দেওয়া আছে, এটাতে কত আছে, আমাদের কিতে রূপান্তর করতে বলছে, বাইনারিতে রূপান্তর করতে বলছে। তার মানে আমাদের বাইনারিতে যদি রূপান্তর করতে যাই, তাহলে আমাদের কত দিয়ে ভাগ, বাইনারি বেস কত, 2, তার মানে তখন আমাদের কত দিয়ে ভাগ দিতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে। দেখো ইজিলি ভাবে করা যায়। তো 23 কে এখন 2 দিয়ে ভাগ দিবা, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত, 2 12 কত হয়, 24 হয়। তার মানে আমাদের বেশি নেওয়া যাবে না, এটা হচ্ছে অবশ্যই কিনতে হবে, ভাগ কম নিতে হবে। তাহলে 2 11 22, তার মানে হাতে কত থাকে, 1 থাকে, এখানে 1 আমরা এভাবে দিয়ে দিব, যেহেতু যেটা থাকতেছে সেটা আমাদের পাশে দিয়ে দিতে হবে। এরপরে হলো 2 দিয়ে আবার এটাকে ভাগ দাও, কত, 2 5 10, কত থাকে হাতে, 1 থাকে, কারণ 2 5 10 হাতে থাকে, একটা এখানে সাইডে দিয়ে দিলাম। এরপরে 2 দিয়ে আবার 5 ভাগ দাও, কত হয়, 2 2 না 4, হাতে কত থাকে, 1 থাকে, 1 দিয়ে দাও আবার। এরপর আবার 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে আবার ভাগ দিলে কত হবে, 2 একে 2, তাহলে হাতে কত থাকে, হাতে কোনো থাকে না, হাতে থাকে কোনো, 2 দিয়ে যদি 2 দিয়ে ভাগ দাও, 2 একে 2, হাতে কি থাকে, 0, তার মানে তখন আমাদের কি হবে, 0 দিয়ে দিলাম। এরপরে সর্বশেষ 1 কে কি আর ভাগ করা যাবে, 1 কে কিন্তু ভাগ করা যাবে না, তখন আমাদের সর্বশেষ যে করতে হবে, সর্বশেষ প্রসেসটা এখানে 2 দিয়ে, এখানে যে আমাদের 1 যে রয়েছে, সেই 1টা আমরা এদিকে বসাই দিব, এই যে 1, আর এখানে আমাদের কোনো নাই, তখন সেটা 0 মান বসে যাবে। বুঝতে পারছো এই পর্যন্ত কোনো?
কারো কোনো সমস্যা হলে কিন্তু তোমাদের বলতে হবে সে এটা বুঝতেছি না বা এরকম। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে সবার? বলো তো, সবকিছু বুঝতে পারছো? যে প্রথমে কি করবা, যে সংখ্যাটা যেটা আছে সেটা নিবা, সেটা নিয়ে মনে করো যেটাতে তোমার রূপান্তর করতে বলবে সেইটা দিয়ে ভাগ করবা। বুঝতে পারছো? যেমন আমাদের বাইনারিতে রূপান্তর বলছে, তার মানে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি। এবং প্রথম 2 দিয়ে যখন ভাগ করলাম 23-এ, তখন কত আছে? 2 11 22, হাতে থাকলো 1, 1 নিয়ে নিলাম। এরপর 11 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 5 10, হাতে কত থাকে? 1, 1 দিয়ে দিলাম। এরপর হলো 5 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 2 4, হাতে কত থাকে? 1, এই জন্য 1 এখানে নিলাম। এরপর 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? হাতে 0 থাকে, এই জন্য আমরা 2 1 2, হাতে কত থাকে? 0, 0 দিয়ে দিলাম। এরপর 1 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না, এই 1 এর যে মানটা, 1 এর মানটা এখানে বসাই দিলাম, আর 2 দিয়ে যদি ভাগ করা যাবে না, এই জন্য এখানে মান হলো কত? 0। বুঝতে পারছো এই পর্যন্ত? কারো কোনো সমস্যা হলে বলবা। এখন আমাদের এই যে মানগুলো নিতে হবে, এগুলো নিতে হবে নিচ থেকে উপরে। কিভাবে নিব এই মানগুলো? আমরা এই মানগুলো নিব হল নিচ থেকে উপরে, অর্থাৎ আমাদের এখন যে এই মানগুলো হবে সেই মানগুলো আমরা নিব এভাবে। কিভাবে? দেখো, উত্তর তুমি যেভাবে লিখবে, একবারে তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি। 23 ডেসিমাল এই সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, মানগুলো হবে 1, মানে নিচ থেকে উপরে মানগুলো নেব 1, তারপর দিলাম, মানে নিচেরটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর উপরেরটা হলো লেস সিগনিফিক্যান্ট বিট। একটু আগে বললাম না, মোস্ট এবং লেস্ট মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মানে গুরুত্বপূর্ণ মানে কি? এটা প্রথমে হবে, এজন্য প্রথমে নিচের মানগুলো, তার নিচ থেকে উপরে মানগুলো নিব। তাহলে প্রথম হলো 1, তারপর হলো 0, এরপরে কত আছে? 111, এটা হলো বাইনারি মান বের হয়ে গেছে আমাদের। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা? বলো তো, বুঝতে কেউ কোনো মানে বুঝতে সমস্যা হচ্ছে কারো কোনো? বলো, তোমরা বুঝতে পারছো কিনা এই বিষয়টা? ইজি, কিন্তু অনেক ইজি। আর এই বিষয়টা যে বুঝছে সে বাকি 3টা প্রসেস কিন্তু ইজিলি পাবে। কারো কোনো সমস্যা? বলো, এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে? তো তাহলে আমরা আমাদের যে বাকি অংশটুকু, তাহলে বাকি অংশটুকুর মধ্যে তাহলে যাই, যে আমরা কিন্তু একটা অংশ নির্ণয় করলাম, আমাদের কোনটা পূর্ণাংশ যেটা ছিল সেই পূর্ণাংশটা কিন্তু আমরা নির্ণয় করলাম। এরপর আমাদের যে বাকি অংশটুকু আছে, ভগ্নাংশ আছে, যে ভগ্নাংশ অংশটুকু আমরা এখন সেই অংশটুকুর দিকে যাব। দেখো, আমরা এখন ভগ্নাংশটা তোমাদের দেখানোর ট্রাই করি। এটা গেল কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু তোমার 2টা প্রসেস থাকতে পারে। প্রথমে কিন্তু আমরা বলছি, ভিডিও যখন শুরু করছিলাম এই লাইভটা, প্রথমে তোমাদের 2টা বিষয় বলছিলাম, একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা যেটাই বলবো, একটা হলো ভগ্নাংশ। মানে দশমিকের পূর্বের যে সংখ্যাটা ছিল সেটা হলো পূর্ণ সংখ্যা। যেমন তোমাদের যদি এরকম বলি যে 23 পয়েন্ট, এখানে মনে করো তোমার কত থাকলো? এখানে মনে করো 50 থাকলো, কথার কথা। এই যে এই পরবর্তী যে অংশটা, এটাকে বলে ভগ্নাংশ। এই দশমিকের যে পূর্ববর্তী অংশটা, এটাকে বলে পূর্ণাংশ। বুঝতে পারছো? তো এখন আমরা কিন্তু আগেরটা আলোচনা করলাম, এরপর আমরা কি পরের অংশটা কিন্তু আলোচনা করবো। বুঝতে পারছো? দেখো পরের অংশটা তাহলে আমরা কিভাবে তোমাদের বুঝাই। দেখো, এখন আমরা পরের অংশটার দিকে যাব। তো তোমাদের বুঝতে সমস্যা হলে কিন্তু বলতে হবে যে বুঝতেছি না, এরকম কোনো কিছু বা কোনো টপিক এইটা আবার বুঝাই দেন, তাহলে কিন্তু আমি মানে আরো বেশি উৎসাহ পাবো তোমাদের বুঝার ক্ষেত্রে। কমেন্ট না করলে কিন্তু আমার আগ্রহ কিন্তু তোমাদের কমে যাবে লাইভটা নেওয়ার। তো অবশ্যই তোমরা কি করবা? কমেন্ট করবা একটু বেশি বেশি, তাহলে আমার কিন্তু আগ্রহ বেশি থাকবে। তো দেখো, আমরা এখন তোমাদের যে জিনিসটা এখন দেখাবো, আমাদের ভগ্নাংশের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমরা কিন্তু পূর্ণ সংখ্যা দেখানো ট্রাই করলাম। এরপর হলো ভগ্নাংশ। মনে করো ভগ্নাংশ কত আছে? 0.46, এই যে একটা ভগ্নাংশ আছে, তখন এটাকে বললো যে 0.46, এটা একটা তোমার ডেসিমাল সংখ্যা। এই সংখ্যাকে বা দশমিক যেটাকে বলে, এই সংখ্যাকে কিতে রূপান্তর করো? বাইনারিতে রূপান্তর করো। মানে এর বাইনারি মান কত হবে? বুঝতে পারছো? এর বাইনারি মান কত হবে সেটাতে তোমাকে এখন রূপান্তর করতে হবে। যখন এরকম তোমরা যে পাবা, যে ভগ্নাংশ পাবা, তখন কিন্তু একটু আলাদা প্রসেস হবে। বুঝতে পারছো? এখানে কিন্তু 2টা প্রসেস হবে। একটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটু আলাদা নিয়ম, যখন ভগ্নাংশ থাকবে তখন কিন্তু একটু আলাদা নিয়ম হবে। তো ভগ্নাংশ যখন থাকবে তখন আমরা কিভাবে করব? দেখো, তোমাদের যদি বিষয়টা খুব সুন্দরভাবে দেখাই, সর্বপ্রথম তোমরা এই যে 46 যে রয়েছে 46, সেই 46 নিয়ে নিবা। এখন তোমাকে যেটাতে রূপান্তর করতে বলবে, আগে যেমন আমরা সেটা দিয়ে ভাগ দিলাম, এখন ভাগ দিব না, এখন কি দিব? গুণ দিব। কি দিব? আবার বলছি, গুণ দিব। মানে আমরা যেমন দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতেছিলাম, তখন কিন্তু আমরা তোমাদের যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ দিছিলাম, কিন্তু যখন ভগ্নাংশ হবে তখন ভাগ হবে না, তখন হবে কি? গুণ। অর্থাৎ যেটাতে আমরা রূপান্তর করতে বলবে সেটা দিয়ে কি দিব? গুণ দিব। তার মানে আমাদের যেহেতু এখানে বাইনারি কত আছে, বাইনারি বেস কত? 2, তার মানে আমাদের এখন কত দিয়ে গুণ দিতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে। কিন্তু আমাদের যদি বলতো যে এখানে অক্টাল, তখন আমরা কত দিয়ে গুণ দিব? 8 দিয়ে গুণ দিব। যদি বলতো হেক্সাডেসিমাল, তাহলে কত দিয়ে গুণ দিব? 16 দিয়ে গুণ দিব। বুঝতে পারছো? মানে 1 নাম্বার প্রসেসের সম্পূর্ণ 3টা একই প্রসেস। মানে 1 নম্বরে সম্পূর্ণ 3টা যে আমরা নিয়ম করব, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, 3টারে একই প্রসেস, একটু ভিন্নতা নাই। একটা যে ভালো করে বুঝবে সে বাকিগুলো সবগুলো পারবে।
এটার ক্ষেত্রে 1 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে। তো 2 নাম্বারটার ক্ষেত্রে একটু আবার ভিন্নতা আসবে। তো দেখো তাহলে আমরা এখানে এখন কিভাবে গুণ করব, যে যদি 46 যদি যে আছে 46, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6 দুনা কত 12, 12 2 হাতে থাকলো কত 1, 4 দুনা 8 আর 1 কত 9। তার মানে আগে আমাদের কিন্তু কোনো কিছু আসতেছে না। আর যদি আগে যদি কোনো কিছু না আসে তার মানে আমাদের কি ধরতে হবে, শূন্য ধরতে হবে। এখন এখানে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এখানে এটা কিন্তু অনেক সময় আসছে এবং পোলাপান গুলো অনেক সময় কনফিউশন পাইছে, যে এখানে মনে করো কত আছে 46 আছে, 46 আছে। তো 46 দিয়ে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের 92 আসে, এটা মানলাম। 92 দিয়ে দিলাম এখানে, সরি দেখো 92 দিয়ে দিলাম এখানে আমরা সেই হিসাবে আগে কোনো নাই তার মানে শূন্য নিয়ে নিলাম। কিন্তু অনেক সময় এমন হবে বা এমন দেখবা যে এখানে 3টা সংখ্যা আসতেছে, মানে তোমার যেমন এখন এর পরবর্তীতে আমরা গুণ দিব 92 সাথে যদি 2 গুণ করি তাহলে কিন্তু আমাদের এখন 3টা সংখ্যা চলে আসবে, তখন কিন্তু একটু আলাদা প্রসেস হবে। এখন এখানে যে বিষয়টা আমি তোমাদের বোঝাতে চাচ্ছি আর কি, যে অনেক সময় এখানে 2টা সংখ্যার বদলে 3টা সংখ্যা দেখতে পাবা। কয়টা? 3টা সংখ্যা কিন্তু অনেক সময় থাকতে পারে, এটা স্বাভাবিক। তো যখন 3টা সংখ্যা এরকম থাকবে, তোমাকে এই যে দশমিক আছে না, এই দশমিকের মধ্যে 3টা সংখ্যা নিতে হবে। কথা কি বোঝা গেছে আমার? যদি এখানে লক্ষ্য করবা এখানে কয়টা সংখ্যা আছে, যদি এখানে 2টা সংখ্যা থাকে, এখানে এই যে দশমিকের এই পয়েন্টে 2টা সংখ্যা রেখে বাকি সংখ্যাটা এই আগে এখানে নিবা। এই যে আমি যেভাবে করছি এইভাবে, মানে এই সংখ্যাটা কিন্তু তোমার বাইনারি ক্ষেত্রে হিসাব করা হবে। তো ঠিক তেমনি ভাবে যখন 3 সংখ্যা থাকবে তখন এখানে 3টা সংখ্যা রেখে বাকি এক্সট্রা যেটা সংখ্যা থাকবে, যদি থাকে তার মানে সেই সংখ্যাটা নিবা, যদি না থাকে তাহলে শূন্য। বুঝতে পারছো? তো দেখো তাহলে আমরা যেহেতু এবার 2টা সংখ্যা পাইছি, এই জন্য আমরা এখানে 2টা বিট নিলাম, জাস্ট 2টা সংখ্যা নিলাম। 2টা সংখ্যা নিয়ে আমরা দশমিক নিয়ে আগে যেহেতু কোনো সংখ্যা নাই এই জন্য আমরা কি নিছি, শূন্য নিছি। এটা হয়ে গেল। এরপরে আমরা 2 দিয়ে আবার গুণ করব। তো এখন 2 দিয়ে আবার গুণ করো, 2 দুগুণা কত 4, আর 9 দুগুণা কত 18। দেখো এখন 9 দুগুণা কত আছে 18 আছে, তার মানে এখন কিন্তু 18 আমাদের চলে আসছে। এখন কি 18 তাহলে আমরা এখানে বসাই দিব, আগে শূন্য নিব না? তোমাদের কি বললাম, এখানে লক্ষ্য করবা এখানে কয় বিট আছে, এখানে কত বিট আছে বলো তো? 2টা, মানে এখানে 2টা সংখ্যা আছে। তো এখন এখানে 2টা সংখ্যা আছে মানে কি অলওয়েজ তোমাকে এই দিকে কয়টা, সবসময় 2টা সংখ্যা রাখতে হবে, মানে 2টা তোমার অঙ্ক রাখতে হবে, সরি তোমার 2টা সবসময় কি করতে হবে, অঙ্ক রাখতে হবে। মানে সব সময় এরকম যে 4 6 আছে না 2টা বিট, এরকম প্রত্যেকবারই তোমাদের এদিকে একই বিষয় রাখতে হবে। এখন এদিকে 3টা তুমি কখনো অঙ্ক রাখতে পারবে না। কিভাবে দেখো তোমাদের যদি দেখায় বিষয়টা, 3টা রাখলে কিন্তু তোমার হবে না, ভালোভাবে মাথায় রাখি। তো তার মানে এখন 9 আর 2 গুণ করলে কত হয় 18 হয়। তাহলে 18 8 আর হাতে যে 1 থাকলো তখন 1টা আমাদের এদিকে বসা দিতে হবে। বুঝতে পারছো এই পর্যন্ত? কারো কোনো সমস্যা হলে বলতে হবে যে এটা বুঝতেছি না এরকম। তো এটা ছিল মূলত হলো আমাদের যে এই যে প্রসেসটা, মানে যে দশমিক থেকে বাইনারি যখন ভগ্নাংশ থাকবে এরকম। ঠিক একইভাবে তোমরা এই যে প্রসেসটা কতক্ষণ পর্যন্ত নিয়ে যাবা, এটা অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে 3 বা 4, কয়টা 3 বা 4, 4টা সংখ্যা আসলে হয়ে গেলে। এরপর আবার 2 দিয়ে গুণ করো, তাহলে 4 দুনা কত 8, তারপর 4 দুনা আবার সরি 4 দুনা 8, এটা হলো 8, 8 দুনা কত 16। তাহলে যে 16 6 আর হাতে যে 1 মানে 1 ছিল, মানে 16 লিখতে গেলে তো 1 আর 6 লাগে। তার মানে হাতে যে 1টা যে ছিল, সরি যে 1 ছিল সেই 1টা মূলত সে আগে বসাই দিব। এটা যে তোমাদের বারবার বলতেছি যে তোমাদের অবশ্যই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, যে আমাদের এখানে কয়টা আছে, যে এখানে 2টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অঙ্ক, তার মানে অবশ্যই আমরা সবসময় 2টা অঙ্ক করে নিব। বুঝতে পারছো? তো এইভাবে কিন্তু তোমাদের কাজটা করতে হবে। তো এইভাবে আমরা এইভাবে নিলাম। তো এইভাবে তোমরা 3টা বা 4টা সর্বোচ্চ নিতে পারো, এর বেশি না দরকার নেই। বুঝতে পারছো? মানে একবার অনেকে যে 10টা নেয় 8টা নেয়, এতগুলো নেওয়া দরকার নেই, 3টা বা 4টা নিলে হয়ে যাবে, বা সর্বোচ্চ 5টা, এর বেশি না। তো এখন আমরা যে তোমাদের যে প্রথম যেটা দেখাইছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তখন যে মানগুলো নিয়েছিলাম নিচ থেকে উপরে, কিভাবে নিচ থেকে উপরে, অর্থাৎ নিচের যে মানটা সেটা ছিল মোস্ট সিগনিফিকেন্ট বিট, উপরের যে মানটা ছিল সেটা ছিল লেস সিগনিফিকেন্ট বিট। কিন্তু যখন এরকম ভগ্নাংশ থাকবে তখন ক্ষেত্রে একটু ভিন্নতা হবে, তখন উপরের যে মানটা সেটা হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট, নিচের যে মানটা সেটা হবে লেস সিগনিফিকেন্ট বিট। বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু ওটার উল্টা। তার মানে এখন আমরা মানগুলো লিখবো উপর থেকে নিচে। তার মানে আমাদের উত্তর যদি লিখি, যে উত্তর হলো 0.46, এর ডেসিমাল হবে কত আমাদের, এর যদি আমরা রূপান্তর করি বাইনারিতে, সরি এটা ডেসিমালকে আমরা বাইনারিতে যদি রূপান্তর করি তাহলে মানগুলো হবে 0.11, মানে 0.11। এটা হলো আমাদের কি মান, বাইনারি মান। বুঝতে পারছো এই পর্যন্ত? কারো কোনো সমস্যা বলো? এটা যে বুঝছে, এটা যে ভালোভাবে বুঝতে পারছে, তার একটাও বুঝতে সমস্যা হবে না। তার বাকি যে মানে করবো আমরা দশমিক থেকে আমরা অক্টাল করব, দশমিক থেকে হেক্সাডেসিমাল করব, তার মানে বাকিগুলো একটুও সমস্যা হবে না। তো এ পর্যন্ত কারো কোনো সমস্যা বলো তো? বুঝতে কেউ বুঝতে পারতেছে না এরকম কোনো কিছু?
কি বলছে একজন জান্নাতুন খাতুন বলছে যে অন্য শর্ট নিয়ম শিখান, এটা অনেক টাইম লাগবে। ভাইয়া নিচের লেখাগুলো দেখা যাচ্ছে না। এখন আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আর ভাইয়া এটার জন্য শর্টকাট নিয়ম বলতে কিরকম, এটা তোমার কিন্তু সৃজনশীল আছে, বুঝছো? এখানে তোমার এই যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানে তো মূলত আমরা এই যে ক্লাসটা আমরা নিচ্ছি, এটা কিন্তু শুধু যে মানে এডমিশনের জন্য এরকমটা না, কিন্তু এটা কিন্তু আমাদের এইচএসসি একাডেমিক থেকে শুরু করে এডমিশন সবার জন্য। তো এখন এটার জন্য তোমাদের কিন্তু মূলত যে এটা কিন্তু সৃজনশীল, যেহেতু এইচএসসি আসে, তার মানে সেজন্য কিন্তু আমাদের এটা কিন্তু তোমাদের সেভাবে শিখতে হবে, কারণ সৃজনশীলতা তুমি আর সংক্ষিপ্ত আকারে লিখতে পারবে না। তো এই পর্বতে আমরা ট্রাই করবো তোমাদের এইগুলো যাতে সংক্ষিপ্ত আকারে করা যায়, সেগুলো বিষয়ে তোমাদের সমাধান দেওয়া। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা সমস্যা থাকলে বলো যে বুঝতেছি না বা এরকম কোনো কিছু। আর এটাতে আমার কোন সময় লাগবে? সময় লাগবে না তো, তুমি এটাতে খুব সময় লাগে? আমার তো মনে হয় আমি 1 মিনিটে যদি করতে দেয়, যে বুঝবে সে 1 মিনিটে ইজিলি করতে পারবে, কোনো সমস্যা হওয়ার কথা না। তো এ পর্যন্ত ঠিকঠাক আছে কিনা সবাই বলে একটু জানাও। যদি ঠিকঠাক থাকে আমরা পরবর্তী অংশের মধ্যে চলে যাব। তো একজন বলছে, মাশরুম বলছে বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অংশের মধ্যে যাই। তো দেখো, এরপরে যে আমাদের যে প্রসেসটা আছে সেটা আমরা 2 নম্বর এখন টপিকের মধ্যে যাব। 2 নম্বর বলতে কি, আমাদের 1 নম্বরের মধ্যে তিনটা অংশ ছিল টোটাল, তোমাদের দেখাইলাম একটু আগে। এখন আমাদের যে 2 নম্বর যে অংশটা সেটার মধ্যে যাব, অর্থাৎ আমরা এখন দশমিক থেকে আমাদের যে ইয়া রয়েছে বাইনারি, সেটা আমার সরি অক্টাল রয়েছে, সেটা আমাদের তোমাদের এখন রূপান্তর করে দেখাবো। অর্থাৎ আমাদের কিন্তু তোমাদের একটু আগে দেখাইলাম তোমাদেরকে যে আমাদের 1 নম্বরে কিন্তু 3টা অংশ রয়েছে, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, আর দশমিক থেকে হেক্সাডেসিমাল। তার মধ্যে প্রথম যে অংশটা তোমাদের আমি কিন্তু প্রথম অংশটা দেখালাম, যে দশমিক থেকে বাইনারি কিভাবে রূপান্তর করব। তো এখন অনেক সময় আবার এরকম প্রশ্ন থাকতে পারে যে তোমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটা একসাথে থাকে, কিন্তু অনেক সময় থাকে, থাকে না যে এরকম বলা যাবে না। যেমন আমি কিন্তু সিঙ্গেল সিঙ্গেলে দেখাইলাম বিষয়টা, একবার পূর্ণাংশ ক্ষেত্রে একবার ভগ্নাংশ ক্ষেত্রে কিরকম হবে। দুইটা যদি একসাথে থাকে কোনো সমস্যা নাই, ওই একই কথা। দুইটা কিরকম তোমাদের যদি দেখায় যে তোমাদের বিষয়টা দেখায় দিয়ে একবার ভালোভাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে হয় দশমিক একটা কোনো সংখ্যা মনে করা থাকলো 25, এটা মনে করো একটা দশমিক সংখ্যা, এর পরবর্তীতে মনে করো আরেকটা দশমিক সংখ্যা আছে তোমার হলো 32, এরকম একটা দুইটা মনে করো দশমিক সংখ্যা আছে। তো এখন বললো এই যে দশমিক দুইটা সংখ্যা আছে, এই দুইটা ডেসিমাল সংখ্যাকে, এই দুইটাকে তুমি বাইনারিতে রূপান্তর করো। এভাবে কিন্তু অনেক সময় দুইটা একসাথে আসে, কিন্তু দুইটা একসাথে দেয়, মাঝে মধ্যে দেয় এটা। তবে তোমার দুইটা শিখে রাখতে হবে। তুমি তো শিখছো আগের নিয়ম এরকম, যে দশমিকের আগে যে থাকবে সেটা হলো তোমার পূর্ণাংশ। পূর্ণাংশ ক্ষেত্রে নিয়ম কোনটা, যে 2 দিয়ে শুধু ভাগ দিবা, এটা করে নিলাম। এরপর হলো তোমার 32 যে রয়েছে ভগ্নাংশ, এটা ক্ষেত্রে কি নিয়ম, 2 দিয়ে গুণ দিবা। এভাবে 2 দিয়ে সম্পূর্ণ সবগুলো গুণ দিয়ে দিলাম। সবগুলো গুণ দিয়ে দেওয়ার পর তারপরে যেটা উত্তর আসবে, পূর্ণাংশের ক্ষেত্রে একটা উত্তর আসবে, ভগ্নাংশের ক্ষেত্রে একটা উত্তর আসবে। দুইটা তোমরা তখন পরবর্তীতে যে মাঝখানে দশমিক দিয়ে দুইটা মানগুলো দিয়ে দিবা, হয়ে গেল শেষ। এটা কিন্তু তোমার বাসার কাজ, এটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করবা। কেন এটা করে দিলাম না, কারণ আগে কিন্তু এই নিয়মটা শিখেছি একই, জাস্ট শুধু এখানে দুইটা একসাথে দিছে, আমরা ওইটা আলাদা আলাদা করছি, দুইটা এখন একসাথে হবে। বুঝতে পারছো? তো এরপর তোমরা যদি এটা বুঝে না থাকো, তোমরা অবশ্যই বলবা যে ভাইয়া এটা আমরা পারতেছি না, আপনি একটু করে দেন। তো বলো তো এটা কি পারবা তোমরা? তোমাদের বাসায় কিন্তু এটা আমি কাজ দিব, যে তোমরা যদি বলো যে এটা পারবো, তাহলে সমস্যা নাই, আমি পরবর্তী অংশের মধ্যে চলে যাব। আর যদি তোমাদের মনে হয় যে এটা পারবো না, তাহলে আমি করে দিচ্ছি এখনই। কি বলো? যারা যারা আছো একটু রেসপন্স করো সবাই। তোমরা মানে কথা বলো না, খুব অনেক কম কথা বলো। আমাদের কিন্তু বলতে হবে যে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে হবে, যে এটা বুঝতেছি না বা এরকম। তুমি কিন্তু একবারে চুপচাপ থাকো সবসময়, দেখি চুপচাপ থাকলে তো সমস্যা। তোমাদের প্রশ্ন করতে হবে অবশ্যই, কারণ প্রশ্ন করার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। আচ্ছা, পারবো বলছে একজন ভাইয়া, তাহলে আমরা আশা করি বাকিরাও সবাই পারবে। তো তাহলে পরবর্তী অংশের মধ্যে যাই নাকি? কি বলো, বাকিরা যারা আছে সবাই একটু বলো। একজন একজন শুধু বলছে শুধু, তাহলে পরবর্তী অংশের মধ্যে যাই, আশা করি সবাই বুঝছে। তো দেখো, এর পরের যে অংশ আমরা এখন দশমিক বা ডেসিমাল থেকে আমরা এখন অক্টালে যাব। কিসে? দেখো, আমরা অক্টাল রূপান্তর করব, মানে কোনো ডেসিমাল যে সংখ্যা রয়েছে সেটাকে কিসে, অক্টাল। আমরা এখন ডেসিমাল যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে অক্টাল রূপান্তর করব। কিভাবে করব দেখো, তোমাদের যদি দেখাই, এখন তোমাদের এটা কিন্তু একই প্রসেস, একবারে হুবহু একই। আমরা যে দশমিক থেকে বাইনারি বললাম না, এটা যে প্রসেস একবারে হুবহু, মানে একটু ভিন্নতা পাবো না। তো আমরা কিন্তু এই জন্য এই যে
দশমিক থেকে অক্টালের যে নিয়ম, এখন তোমাদের একবারে একটা নিয়মেই তোমাদের দুইটা প্রায় শেখাই দেবো। অর্থাৎ দশমিক যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাকে অক্টালে কিভাবে রূপান্তর করবা। দেখো, তোমাদের ডেসিমালের যদি সংখ্যাগুলো দেখায়, যে মনে করো ডেসিমাল আমরা কি জানি, ডেসিমালের ক্ষেত্রে আমাদের সংখ্যা কত পর্যন্ত হতে পারে, 0 থেকে 9 পর্যন্ত, মানে যে কোনো একটা এরকম থাকে। আমরা যদি সংখ্যা ধরি, তাহলে মনে করো আমরা ধরলাম কত, 98 ধরলাম। এই সংখ্যাটা ডেসিমাল, মানে দুইটা একসাথে তোমাদের ধরে দিচ্ছি, বুঝছো? মানে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটা একসাথে তোমাদের দিয়ে দিচ্ছি, একবারে তোমাদের খেলা খতম করে দেবো। দেখো 98 এবং এরপরে কত আছে, এরপরে মনে করো 23, এই দুইটা সংখ্যা আমরা নিলাম, কত, এটা হলো ডেসিমালের সংখ্যা। এইটাকে আমরা কিসে রূপান্তর করব, এবার অক্টালে রূপান্তর করব। তো দেখো তো তোমরা কি করতে পারো, আমার আগে যে করে দিতে পারবে তার জন্য পুরস্কার আছে। অবশ্যই তোমরা কিন্তু সেটা কমেন্টে জানাবা যে দেখি কে করতে পারে সবার আগে, মানে আমি করার আগে কে করতে পারি। তোমরা সবাই করো, একটু এটা অঙ্কটা সবাই করো। আমার আগে কে করতে পারে, যে বুঝছে সে কিন্তু ইজিলি এগুলো করতে পারবে। কারণ আগে যে প্রসেসটা আমি করাইছি একবারে হুবহু ওই একই প্রসেস, একটু কিন্তু আমরা ভিন্নতা পাবো না, মানে হুবহু একবারে একই, একটু না। যেমন আমরা তোমাদের কি বলছিলাম, যে যখন বলছিলাম যে পূর্ণ সংখ্যা যখন থাকবে তখন আমাদের কি করতে হবে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা মূলত আমাদের যেটাতে রূপান্তর করতে বলবে সেটা দিয়ে প্রথমে কি করব, ভাগ দিব। তাহলে ভাগ দিই, তাহলে আমাদের কত আছে, 98 ভাগ 8। 8 দিয়ে যদি আমরা 98 কে ভাগ দিই, তাহলে আমাদের কত আসে, ভাগ করো, তাহলে আমাদের আসে হলো 12। 12 8 98 আসে। তোমরা এটা ভাগ দিবে, এটা ক্যালকুলেটরে তোমরা ভাগ দিলে কিন্তু পেয়ে যাবা, বুঝতে পারছো? এখন আমরা 12 পাইলাম, তার মানে এখানে যখন যখন আমরা এরকম ভাগ দিব, তোমার ভাগ দেওয়ার ক্ষেত্রে তোমার আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে তখন কিন্তু আমাদের এই যে যখন ভাগ দিব, তখন কিন্তু যখন ভাগ দিবে, এখন আরেকটা বিষয় বলে রাখি তোমাদের, এটা যদিও বলছি, যখন এটা ভাগ দিব, ভাগ দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু এটার চেয়ে মানটা কম নিতে হয়। কারণ আমরা ভাগ জানি যে ভাগ কিরকম করা লাগে। কম নেওয়ার পর যে অংশটুকু তোমার যতটুকু পরিমাণ বাদ থাকে, তখন কিন্তু সেটা দিয়ে আমাদের কি করা লাগে, তোমাদের এই যে বাকি যে মানগুলো যেগুলো বাদ থাকবে সেগুলো সাইডে বসাই দেওয়া লাগে। যেমন যদি 12 আর 8 আমাদের গুণ করি, দেখো তোমাদের কত আসে, তোমাদের যদি দেখাই 12 ইন্টু 8, তাহলে কত আছে, আমাদের 96 আছে। তার মানে হাতে আমাদের কত থাকে বলতো, 12 8 হলো 96, আমাদের কত আছে 98, তার মানে আমাদের হাতে কত থাকে, আমাদের হাতে থাকে হলো 2। তার মানে আমাদের তখন এখানে কত নিয়ে নিতে হবে, 2 নিয়ে নিতে হবে, বুঝতে পারছো? তার মানে এখন যদি 8 কে আবার যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত, 8 2 16 তো নেওয়া যাবে না, কেন, কারণ কাছে মানটা বেশি হয়ে যাচ্ছে। তখন কি করবো, আমরা 8 কে 8, 8 কে 8 যদি হয়, তার মানে আমাদের কত ওইদিকে থাকে, আর এক্সট্রা কত থাকে বলতো, 4 থাকে। তাহলে আমরা 4 দিয়ে দিলাম, তাহলে 8 আর 4 হলো 12, এই জন্য আমার হাতে 4 ছিল, 4 দিয়ে দিলাম। এরপর 1 কে কি ভাগ দেওয়া যাবে 8 দিয়ে, 1 কে কিন্তু 8 দিয়ে ভাগ দেওয়া পসিবল না। এই জন্য এই যে এক্সট্রা যে 1 এর মান, সেই 1 এর মানটা আমরা এদিকে বসাই দিব। আর যেহেতু 8 দিয়ে 1 কে ভাগ করা যাবে না, মানে 8 দিয়ে সম্ভব না, সেজন্য এটার মান হলো 0। আর আমরা একটু আগে তোমাদের বলছি, এটার ক্ষেত্রে যেরকম পূর্ণাংশ যখন থাকবে, সেটার ক্ষেত্রে আমাদের মানগুলো কি করতে হবে, মানগুলো আমাদের নিচ থেকে উপরে যাবে, অর্থাৎ নিচের গুলো হলো এমএসবি মোর সিগনিফিকেন্ট বিট, উপরে গুলো হলো লেস সিগনিফিকেন্ট বিট। তার মানে আমাদের এখন যে মানগুলো নিব, এটার ক্ষেত্রে মানগুলো হবে আমাদের কত, 1 4 2। কথা কি বুঝছো? এটা হলো আমাদের যে পূর্ণাংশ যেটা রয়েছে সেটার মান। এরপরে আমাদের এখন ভগ্নাংশ কিন্তু আছে, আমাদের কিন্তু তোমাদের দুইটা অংশ দিছি, এটা হলো পূর্ণাংশ, একটা হলো ভগ্নাংশ। এখন ভগ্নাংশটা করব। দেখো ভগ্নাংশটা যদি করি কিরকম আসে, ভগ্নাংশের ক্ষেত্রে তোমাদের এখানে সাইডে করে দিচ্ছি। ভগ্নাংশ আমাদের তোমাদের নিয়মটা কি বলছি বলো তো, আমাদের ভগ্নাংশের ক্ষেত্রে ওই একই প্রসেস, আগেরটার মতোই। আমরা কি দিয়ে ভাগ দিব, আমাদের কিসে রূপান্তর করতেছি, অক্টালে রূপান্তর করতেছি। অক্টালে রূপান্তর করা মানে কি, আমাদের অক্টাল মানে অক্টালে বেস কত, 8, তার মানে আমরা কত দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব। যখন ভগ্নাংশ থাকবে তখন হবে গুণ, আর যখন পূর্ণাংশ থাকবে তখন হবে কি, ভাগ। বুঝতে পারছো? এগুলো কিন্তু তোমার প্রথম কিন্তু এলোমেলো লেগে যাবে, কনফিউশন খেয়ে যাবে, যে কোনটার জন্য কোনটা প্রসেস, একটু মাথার মধ্যে গোলমাল হয়ে যাবে। এগুলো বারবার প্র্যাকটিস করা লাগবে, বারবার প্র্যাকটিস করলে কিন্তু তোমরা ইজিলি হয়ে যাবে। তো এখন গুণ করা, 8 3 কত, 24, 24 4 হাতে থাকলে 2, 8 2 16, আর 2 হলো কত, 18। তার মানে আমাদের 18, এখানে তো আমরা পুরো নিতে পারবো না। কেন নিতে পারবো না, আমাদের 1টা এদিকে কেন নিতে হবে, এদিকে শুধু 8 কেন নিলাম, তোমাদের আগেই বলছি যে এখানে দুইটা সংখ্যা, এখানে আমাদের শুধু দুইটা আমরা যে অঙ্ক দেখতে পাচ্ছি, তার মানে আমাদের এখানে দুইটাই অঙ্ক নিতে হবে, বেশি কিন্তু আমরা নিতে পারবো না। এই জন্য আমরা এখানে দুইটা নিচ্ছি, যে 8 আর 4, 1টা এখানে এদিকে। কথা কি বুঝছো? এরপর আবার এটাকে ভাগ গুণ করো, তো 8 4 কত, 32, 32 আমাদের 8 4 হলো 32, 2 হাতে থাকলো কত, হাতে থাকলো আমাদের হলো 3, 18, আর তারপর কত আসে দেখো, 18 হলো আমাদের 64, আর এখানে হলো 3 আসে, কত আসে 64 আর 3 কত, তোমার বলো তো, 64 67 এখানে আছে,
67 কত হয়, তাহলে 67 ক্ষেত্রে আমাদের হলো 7 আর হাতে কত থাকে আমাদের 6 থাকে, তার মানে এদিকে তোমরা 6টা নিয়ে নিবা। বুঝতে পারছো? এভাবে কিন্তু তোমাদের কিন্তু করতে হবে, বাকিগুলো এভাবে তোমরা একই সেম প্রসেস, জাস্ট এভাবে তোমরা শুধু কি করবা 8 দিয়ে গুণ করে দিবা। এরপরে আমরা যদি পুরোপুরি 72 কে 8 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 576 পাবো। কত পাবো? 576 পাবো। তাহলে 576 হলে আমরা তো সরাসরি 576 এদিকে লিখতে পারবো না, এদিকে জাস্ট শুধু আমরা কত লিখতে হবে 76 লিখতে হবে, আর 5টা আমাদের এদিকে দিতে হবে। বুঝতে পারছো? এ পর্যন্ত কারো কোনো সমস্যা? বলো, সমস্যা থাকলে বলতে হবে যে বুঝতে পারি না বা এরকম কোনো কিছু। আর তাহলে আমাদের আগের মতো ওই একই প্রসেসের মানগুলো এখানে ধরবো কিভাবে, যে আগে যেরকম আমরা জানলাম যে উপরে যে মানগুলো সেগুলো হলো মোস্ট সিগনিফিকেন্ট আর নিচের মানগুলো হলো লেস্ট, ঠিক একই ভাবে উপরে গুলো হলো সবচেয়ে বেশি, তার মানে উপর থেকে নিচের দিকে আমরা ধরবো। তার মানে প্রথমে হবে 1, তারপর হবে 6, তারপর হবে 5। এটা যদি তোমাদের ভালোভাবে একটু লিখে দিই, তার মানে এদিকে আমরা পাইলাম পূর্ণাংশের ক্ষেত্রে 142, আর ভগ্নাংশ যখন থাকবে তখন পাইলাম 165। তোমরা এগুলো কিন্তু আরো বেশি নিতে পারো, 4টা নিতে পারো বা 5টা নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা মানে অতিরিক্ত নেওয়ার দরকার নেই, 10টা 15টা অনেকে নেই, এতগুলো দরকার নেই। তো তার মানে এখন যদি আমরা এই মানগুলো এখানে লিখি সুন্দরভাবে তোমাদের দেখো, তাহলে কিরকম হবে? প্রথমে হবে 142, তারপর হলো 165 ডট ডট ডট, কারণ এটা কিন্তু কখন শেষ হবে কোনো কিন্তু নিশ্চয়তা নাই। বুঝতে পারছো? এই জন্য এখানে ডট 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 দিতে হবে, মানে এটা কিন্তু অসীম, চলতেই থাকবে, এটা কিন্তু কখনো শেষ হবে না। এটা হলো আমাদের অক্টালের মান। বুঝতে পারছো এ পর্যন্ত? কারো কোনো সমস্যা বলো তো, যে বুঝতে পারিনি এটা এরকম কোনো কিছু? তো দেখো এই পর্যন্ত কারো কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, একজন মাসুম ভাইয়া দিয়ে দিছে উত্তর, ধন্যবাদ, ওর উত্তর কারেক্ট হয়েছে। আর বাকিগুলো কই? মাসুম তো একবারে দেখতেছি অনেক ফাস্ট। তো স্বাগতম মাসুমকে, তার উত্তরটা সঠিক হয়েছে। তো দেখো বাকিগুলো কিন্তু তোমাদের বলতে হবে, তোমরা কিন্তু কেউ বলো না, সবাইকে কিন্তু বলতে হবে যে উত্তর, যেমন মাসুম যেমন উত্তর করছে এরকম তোমাদের সবাইকে কিন্তু জানাইতে হবে। তো এরপরে আমাদের সর্বশেষ অংশ রয়েছে, সেটা হলো আমাদের যে দশমিক থেকে হেক্সাডেসিমাল। এ পর্যন্ত কোনো কারো সমস্যা বলো তো, যারা আছো লাইভে বলো, কারো কোনো সমস্যা বুঝতে বা বুঝতে পারো নাই? এরপরে আমরা কিন্তু শেষের অংশের মধ্যে যাব। দেখো সর্বশেষ অংশ, সর্বশেষ হলো আমাদের দশমিক থেকে হবে কি, আমাদের দশমিক থেকে হবে হেক্সাডেসিমাল সর্বশেষ। এটা দিয়ে মূলত আমাদের প্রথম যে অংশটা আছে সেই অংশটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো নিয়ম কিন্তু একই, প্রসেস একই, মানে একটু ভিন্নতা আসবে না। এখানে যে প্রসেস আমরা দেখলাম ঠিক একই প্রসেস হবে। বুঝতে পারছো? দেখো এবার আমরা আলোচনা করব দশমিক থেকে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল এটা হলো সর্বশেষ আর কি। এরপরে আমরা মূলত আমাদের আজকের যে ক্লাস সেটা শেষ করে দিব। তো শেষ পর্যন্ত আশা করি তোমরা সকলে থাকবা, বেশিক্ষণ আর লাগবে না আশা করি। তো দেখো আমরা তাহলে আমাদের যে দশমিক থেকে হেক্সাডেসিমাল এখন সেখানে তাহলে যাই। তো প্রসেস কিন্তু একই, নিয়ম এই 1 নম্বরে যে আমাদের নিয়মটা যেটা আলোচনা করতেছিলাম সেটার মধ্যে কিন্তু ওই একটাই নিয়ম, ওই একটা নিয়ম যে ভালোভাবে বুঝবে তার কিন্তু সবগুলো অংশ কিন্তু ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমরা এখন সর্বশেষ যে অংশ সেই অংশের মধ্যে যাই, বেশি কথা না বাড়িয়ে। আর আমাদের কি ছিল, দশমিক কোন একটা সংখ্যা, সেই দশমিক সংখ্যাতে আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমালে মানে করতে হবে। তো আমরা এখন একবারে তোমাদের সরাসরি প্রশ্ন দিয়ে দিই, যে প্রশ্নটা মনে করো আছে তোমার কত 250 একটা সংখ্যা আছে, এটা হলো পূর্ণ সংখ্যা দিলাম, এরপরে ভগ্নাংশ মনে করো একটা দিলাম, সেই ভগ্নাংশ মনে করো 71। এটা কিন্তু যে কোনো হতে পারে, কারণ দশমিক মানে কি, আমরা দশমিক থেকে জানি মানে কি 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো সেগুলো সব দশমিক, এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে। হেক্সাডেসিমাল কত, হেক্সাডেসিমাল হলো তোমার 0 থেকে 9 পর্যন্ত, এবং এছাড়া রয়েছে এ বি সি ডি, যেগুলোকে এ দ্বারা 10, বি দ্বারা হলো 11 প্রকাশ করি, এগুলো যে কোনো কিন্তু হতে পারে। তো এই সংখ্যাগুলোকে আমরা এখন কি করতে হবে, আমাদের হেক্সাডেসিমালে নির্ণয় করতে হবে। আমরা এখন নির্ণয় করি, প্রসেস কিন্তু ওই একই, প্রসেস একটু ভিন্নতা নাই। আগে যে প্রসেস ছিল ওই হুবহু ওই একই প্রসেস। কি করতে হবে প্রথমে, তাহলে এই যে 250 রয়েছে 250, যে এটাকে মূলত আমরা কত দিয়ে ভাগ করবো, 16 দিয়ে। তো এখন 16 দিয়ে যদি ভাগ করি আমাদের কত হয়, আমাদের যদি এটা যদি আমরা 15 দিয়ে ভাগ করি, এগুলো কিন্তু তোমাদের গুণ করি তাহলে কিন্তু কত আসে দেখি, তোমাদের ক্যালকুলেটর কই, তোমরা কিন্তু এগুলো ক্যালকুলেটর একটু দেখবা, বুঝছো, যেহেতু বড় সংখ্যা না একটু সমস্যা হবে আর কি। তোমাদের যদি দেখাই, দেখো 15 দিয়ে গুণ করলে কত হয়, 16 ইন্টু
15, তার মানে 240 আছে। তার মানে এটা কিন্তু এটা কাছাকাছি প্রায় চলে আসছে, যে 250-এর কাছাকাছি 240। তো এর পরবর্তীতে যদি আমরা সংখ্যা নিই তাহলে কিন্তু আমাদের বেশি মানটা হয়ে যাবে। তার মানে আমরা এখানে যদি 15 নিই তাহলে কিন্তু আমাদের হাতে কত থাকে, 10 থাকে। তার মানে এটা কিন্তু এপ্রোপ্রিয়েট। কারণ আমরা যদি এবার 16 গুণ করি তাহলে 16 গুণ করলে আবার মানটা একবার অনেক বেশি হয়ে যাবে। তার মানে এটার চেয়ে মানটা কি হয়ে যাচ্ছে, তখন বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের 16 ইন্টু কত দিব, আমরা 15 দিব। 15 দিলাম, আর হাতে কত থাকলো, 16 15 হলো তোমার 240। তার মানে হাতে কত থাকে, হাতে থাকে 10। তাহলে 10 মানে কি, আমরা জানি 10 মানে হলো এ। এরপরে গেল হলো 15 আছে। এরপর 15 যদি আমরা 16কে ভাগ করি, তাহলে 15কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কত আসে বলতো। কারণ 16কে তো তোমার 15 দিয়ে ভাগ করা মানে সম্ভব না। সম্ভব কি, কারণ 16 দিয়ে ভাগ করলে তোমার 16 বেশি লাগতো, তাহলে সম্ভব হতো। যেহেতু সম্ভব না, তার মানে আমাদের এই যে 15 যে মানটা রয়েছে সেই মানটা এদিকে বসে যাবে, যে মানটা ছিল এটা। আর যেহেতু ভাগ যাচ্ছে না, তার মানে তার মান 0। আর আমরা জানি 15 যখন থাকবে, 15 মানে হলো আমাদের কত, এফ। 15 মানে কি, এফ। এটা গেল আমাদের কিন্তু পূর্ণাংশ যেটা অংশটা ছিল সেটা। এবার যদি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যাই, ভগ্নাংশে যদি করি, ভগ্নাংশ আমাদের কত আছে, 71। 71। তো এইটা কিন্তু আমাদের ভগ্নাংশ আছে। তো এখন এটা যে আমরা গুণ করি, গুণ কত দিয়ে করতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে, যেটা আমাদের হেক্সাডেসিমালে নির্ণয় করতে বলছে। তার মানে আমরা কত দিয়ে গুণ করবো, 16 দিয়ে গুণ করবো। তো 16 দিয়ে গুণ করি। তো গুণ করার ক্ষেত্রে যেটা আমাদের 2টা বিট আছে, তার মানে আমরা 2টা বিট নিব। তাহলে 71 আর যদি আমরা 16 গুণ করি তাহলে আমাদের কত আসে, আমাদের 1136 আসে। কত আসে, 1136। তোমরা এটা গুণ করো, তোমরা ফোনে বা ক্যালকুলেটার যেখানে আসে না কেন, গুণ করলে কিন্তু এটা পাবা। কত পাবা, 1136। এটা গুণ করলে আমাদের এটা কিন্তু আসবে 1136। তোমরা যদি গুণ করে দেখো, দেখো তাহলে 71 আর 16 গুণ করলে 1136 আসে। তার মানে তোমাদের আগে কিন্তু আমরা এই বিষয়টা বলছি। দেখো তোমাদের এখানে 2টা আছে বলে কিন্তু আমরা এখানে 2টা বিট দিছি, বুঝতে পারছো। এখানে যদি 3টা থাকতো তখন কিন্তু আমরা, যদি মনে করো কথার কথা জাস্ট বলছি, এখানে মনে করো আরেকটা বিট মানে সংখ্যা ছিল এখানে, তার মানে তখন কিন্তু আমরা এই যে 1, তখন কিন্তু এই 1 এদিকে লিখতে হতো। তখন কিন্তু আমরা এখানে লিখতে পারতাম না, কারণ তখন এদিকেও আমাদের ওই একই বিট আমাদের নিতে হবে। যেহেতু এখানে তিনটা, তখন 3টা। যেহেতু আমাদের এখানে 2টা করে আছে, তার মানে সবসময় আমরা কয়টা করে নিব, 2টা করে নিব। তাহলে এখানে এ মানে কত ছিল, 10। তার মানে বি মানে কত, এখানে 11 মানে হলো কি, 11 মানে হলো আমাদের বি। বুঝতে পারছো। তো এরপরে আমাদের যে আবার 36কে আবার 16 দিয়ে গুণ করবো। 36কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো, 576 পাবো। কত পাবো, 576। তার মানে এদিকে শুধু 76 হবে, আর এটা যদি গুণ করি তাহলে কত হয় আমাদের, 5 হয়। কেন 5 এদিকে হবে, কারণ আমরা জানি যে 2টা মানে বিট নিয়ে বাকি যে অংশগুলো রয়েছে, 2টা সংখ্যা নিয়ে বাকি যে সংখ্যাটা থাকবে সেটা এদিকে দিতে হবে। 5 আমরা এদিকে নিলাম। তো এরপরে আবার যদি আমরা গুণ করি 16কে 76 দিয়ে, 76 দিয়ে 16কে গুণ করলে আমাদের কত হয় বলতো, 76 যদি 16 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত আছে, 1216 আসে। কত আসে, 1216। 12 এদিকে নিলাম আর 16 এদিকে নিতে হবে, কারণ এক্ষেত্রে 2টা সংখ্যা নেওয়া লাগবে। তো 12 মানে কি, 12 মানে হলো আমাদের সি। তো আমরা কিন্তু মানগুলো পেয়ে গেলাম, যে আমাদের যে মানগুলো এগুলো। আর এটার ক্ষেত্রে আমাদের অবশ্যই মানগুলো কি করতে হবে, উপর থেকে নিচের দিকে নিতে হবে। তার মানে আমাদের এগুলো এখানে এটার মান হবে নিচ থেকে উপরে। যদি উত্তরটা তোমাদের লিখি, এখানে লিখে দিই, দেখো এখানে হেক্সাডেসিমাল মানগুলো কত হবে, ওটা তোমাদের একবারে সুন্দরভাবে লিখে দিচ্ছি। তো তার মানে এটা হবে নিচ থেকে উপরে। নিচ থেকে উপরে বলতে কত, তাহলে এফ, তারপর হলো এ দশমিক, আমাদের এটা হবে কি, এটা হবে নিচ থেকে উপরে। যখন পূর্ণাংশ, ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে। তার মানে বি, তারপর কত, B5, তারপর হলো সি। এটা হলো আমাদের কত, হেক্সাডেসিমাল। বুঝতে পারছো। তো এই ছিল মূলত হলো দশমিক থেকে হেক্সাডেসিমাল নির্ণয়। মানে আমরা এভাবে মূলত দশমিক কোনো যদি সংখ্যা থাকে, পূর্ণাংশ এবং ভগ্নাংশ, সেটাকে আমরা হেক্সাডেসিমাল নির্ণয় করবো। এখন তোমার পরীক্ষায় যে একটা করে থাকতে পারে, শুধু পূর্ণাংশটা দিল, পূর্ণাংশটা করবা। তোমার ভগ্নাংশ থাকতে পারে, ভগ্নাংশ দিয়ে করবা। বুঝতে পারছো। কারো কোনো সমস্যা, তো সমস্যা হলে তোমরা বলবা যে কারো কোনো যদি বুঝতে সমস্যা হয়। তো আমরা কিন্তু ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের আলোচনা প্রায় শেষ। আমরা আজকের পর্বটাই মূলত এখানেই শেষ করব আর কি। তো আর দীর্ঘায়িত করবো না, কারণ আমরা কিন্তু প্রথম পর্বে তোমাদের মূলত চেষ্টা করেছিলাম আজকের যে প্রথম যে অংশটা, বিশেষ করে বাইনারি ডেসিমাল থেকে, বাইনারি ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এই যে 3টা প্রসেস মূলত সেটা দেখানোর। তো আমরা কিন্তু টোটাল এই মানে এই সংখ্যা রূপান্তর যে আছে, এটা 6টা প্রসেসে তোমাদের ভাগ করছি। তোমাদের কিন্তু আমি দেখাইছি যে 6টা প্রসেস কিভাবে করা লাগে। তোমাদের কিন্তু প্রথমে জাস্ট আমি 6টা প্রসেস শুধু দেখাইছি, সেগুলো কিন্তু মানে নিয়মগুলো জানে নাই। তো এই পরবর্তী ধাপগুলোতে আমরা আজকে প্রথম পর্ব, যেহেতু প্রথম পর্বে আমরা জাস্ট প্রথম অংশটা আলোচনা করলাম, এই পরবর্তী পর্বগুলোতে আমরা বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। তো তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো বলো তো, সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা বলো, সবাই একটু জানাও যে সবগুলো ঠিকঠাক আছে কি এটা।
তো মাসুম তো দেখতেছি ভালোই পারতেছে, মাসুম তো সবকিছু বুঝে মনে হয় ভালোভাবে, তো ভালোভাবে অ্যান্সার করতেছে সবগুলো গাণিতিক গুলা। তোমরা কিন্তু মাসুমের মতো তোমাদেরও কিন্তু উত্তর করতে হবে খুব সুন্দরভাবে, বুঝতে পারছো? মাসুম তো খুব সুন্দর উত্তর দিচ্ছে সবগুলো, কাদের এগুলোর উত্তর দিতে পারতেছে। তোমরা কিন্তু এভাবে তার মতো একটু কমেন্টে জানাবা যে বিভিন্ন ধরনের যে প্রশ্ন উত্তরগুলো, নাহলে কিন্তু আমরা বুঝবো না। তো আজকে লাইভে আমাদের আশা করি অনেকেই যুক্ত ছিল শেষ পর্যন্ত। তো আশা করি তোমাদের আজকের লাইভটা সকলেই উপকৃত হয়েছে। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা, আমাদের ইনবক্স করবা, আমাদের পেজে ইনবক্স করবা। তো আজকে তাহলে আমরা এখানে শেষ করতেছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে।